সংবিধান সংস্কার পরিষদের বিষয়ে সংসদে সমাধান না হলে আন্দোলনে যাওয়ার হুঁশিয়ারি দিয়েছেন বিরোধী দলীয় নেতা ডাক্তার শফিকুর রহমান। তবে স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ বলেছেন, জুলাই সনদ বাস্তবায়ন করতে হলে আগে সংবিধান সংশোধন করতে হবে। আর এমনটি হলে বিএনপি ত্রয়োদশ জাতীয় সংসদের অধিবেশনের দ্বিতীয় কার্যদিবসে তারা এসব কথা বলেন। এদিন সংবিধান সংস্কার পরিষদ ইস্যুতে সরকারি ও বিরোধী দলের সদস্যদের বক্তব্যে উত্তপ্ত হয়ে ওঠে সংসদ। ইউসুফ আলী রিপোর্ট। দুদিন বিরতির পর সকাল 11টায় ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনের দ্বিতীয় কার্যদিবসে যোগ দিতে সরকার ও বিরোধী দলের সংসদ সদস্যরা সংসদ ভবনে প্রবেশ করেন। অধিবেশনে জরুরি জনগুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনার পাশাপাশি রাষ্ট্রপতির ভাষণের উপর ধন্যবাদ প্রস্তাব আনা হয়। তবে আলোচনায় ঘুরে ফিরে সংবিধান সংস্কার বিষয় উঠে আসে। পঞ্জিকা দিবসের মধ্যে যে পদ্ধতিতে জাতীয় সংসদের অধিবেশন শেষে বিরোধী দলীয় নেতা ও জামাতে ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান বলেন, জুলাই সনদ বাস্তবায়নে সরকার আন্তরিক না হলে রাজপথে নামতে হবে। আজকে যেহেতু আমরা বিষয়টা উত্থাপন করেছি, মাননীয় স্পিকার যেহেতু এটা বিবেচনায় নিয়েছেন, নোটিশ দিতে বলেছেন, সেই ধারাবাহিকতা এখন এটা চলতে পারে। হাউজের এটা সাবজেক্ট, এই হাউজে এটা সমাধান হোক। স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ বলেন, সংবিধান অনুযায়ী যে কোনো কাজে বিরোধী দলের মতকে গুরুত্ব দিতে চায় সরকার। মহামান্য রাষ্ট্রপতি অধিবেশন আহ্বান করেছেন জাতীয় সংসদের, সংস্কার পরিষদের কোনো অধিবেশন তো আহ্বান করেন নাই। আমরা জাতীয় সংসদের অধিবেশন এখন অংশগ্রহণ করছি সাংবিধানিকভাবে। এখন জুলাই জাতীয় সনদ উইদিন ব্র্যাকেট সংবিধান সংস্কার পরিষদ, সেটার সদস্য হিসেবে কেউ কেউ শপথ নিয়েছেন। এটা সাংবিধানিকভাবে বৈধতা চ্যালেঞ্জ হয়েছে, মনে হয় জুডিশিয়ারিতে আছে, রুল জারি হয়েছে, সেটা জুডিশিয়ারির বিষয়। তবে কনস্টিটিউশনালি সেরকম কোনো পরিষদের অস্তিত্ব তো আমাদের সামনে নেই। যদি গণভোটের রায় অনুসারে সেটা ধারণ করতে হয় কনস্টিটিউশনে, সেটা সংবিধানের আগের সংশোধনী হতে হবে, সেটা সংসদে আলাপ আলোচনা হবে। দিনের অধিবেশন শেষে আগামী 29 মার্চ পর্যন্ত মুলতবি করা হয় সংসদের অধিবেশন। এরপর শুরু হয়ে চলবে টানা 30 এপ্রিল পর্যন্ত। ইউসুফ আলী, মাই টিভি, ঢাকা। জ্বালানি তেলের রেশনিং পদ্ধতি তুলে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার। সকালে সচিবালয়ে সংবাদ সম্মেলনে একথা জানান বিদ্যুৎ ও জ্বালানি প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত। তিনি জানান, ঈদ যাত্রা এবং সেচ মৌসুম নির্বিঘ্ন করতে এই সিদ্ধান্ত। অর্থনীতি যতদিন চাপ নিতে পারবে ততদিন জ্বালানি তেলের দাম বাড়ানোর পরিকল্পনা নেই বলেও জানান বিদ্যুৎ ও জ্বালানি প্রতিমন্ত্রী। আরও জানাচ্ছেন রাকিব হাসান। মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধ পরিস্থিতিকে কেন্দ্র করে সম্প্রতি জ্বালানি তেল সাশ্রয়ে রেশনিংয়ের সিদ্ধান্ত নেয় সরকার। মানুষের মধ্যে দেখা দেয় উদ্বেগ। তেলের জন্য ফিলিং স্টেশনগুলোতে তৈরি হয় দীর্ঘ লাইন, ভোগান্তিতে পড়ে সাধারণ মানুষ। তবে জ্বালানি তেলের সরবরাহ স্বাভাবিক থাকায় এবং মানুষের ঈদযাত্রাকে নির্বিঘ্ন করতে জ্বালানি তেলের উপর থেকে সব ধরনের বিধিনিষেধ তুলে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার। সকালে সচিবালয়ে সংবাদ সম্মেলনে একথা জানান বিদ্যুৎ ও জ্বালানি প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত। ইরান ইসরায়েল যুদ্ধের কারণে জ্বালানি সরবরাহ লাইনে সৃষ্ট সমস্যার ফলে জ্বালানি সংকট মোকাবেলায় সরকার বেশ কিছু সিদ্ধান্ত গ্রহণ করে। ইতোমধ্যে কয়েকটি আমদানিকৃত তেলের জাহাজ চট্টগ্রাম বন্দরে পৌঁছেছে। জনগণের ঈদযাত্রা নির্বিঘ্নে পালন এবং বড় মৌসুমে কৃষকদের প্রয়োজনীয়তা বিবেচনায় জ্বালানি তেল বিতরণে রেশনিং সহ সব ধরনের বিধিনিষেধ তুলে নেওয়ার সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত অদ্য 15 মার্চ 2026 ইংরেজি তারিখ হতে সকল বিতরণ পয়েন্ট থেকে চাহিদা অনুযায়ী জ্বালানি তেল বিতরণ অব্যাহত থাকবে। দেশের অর্থনীতি যতদিন পর্যন্ত আন্তর্জাতিক বাজারের চাপ সহ্য করতে পারবে ততদিন পর্যন্ত জ্বালানি তেলের দাম বাড়ানো হবে না জানিয়ে প্রতিমন্ত্রী বলেন, জ্বালানি সরবরাহে যেন সংকট তৈরি না হয় সেজন্য বিভিন্ন উন্নয়ন সহযোগী ও বন্ধু রাষ্ট্রের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখছে সরকার। বাংলাদেশের অর্থনীতি যতদিন পর্যন্ত, যে মুহূর্ত পর্যন্ত এই চাপ সহ্য করতে পারবে ততক্ষণ পর্যন্ত, সেই মুহূর্ত পর্যন্ত জ্বালানি তেলের মূল্য বৃদ্ধির কোনো পরিকল্পনা বর্তমান গণতান্ত্রিক সরকার অর্থাৎ জনগণের ভোটে নির্বাচিত সরকারের নেই। রাকিব হাসান, মাই টিভি, ঢাকা।
দরজায় কড়া নাড়ছে পবিত্র ঈদ উল ফিতর। এর মধ্যে স্বজনদের সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করতে গ্রামমুখী হয়েছেন রাজধানীবাসী। ঈদযাত্রার তৃতীয় দিনে কমলাপুর রেল স্টেশনে যাত্রীদের উপচে পড়া ভিড় দেখা গেছে। অন্যদিকে বাস টার্মিনালগুলোতে ভিড় তুলনামূলক কম থাকলেও যাত্রীদের কণ্ঠে রয়েছে বরাবরের মতোই বাড়তি ভাড়া আদায়ের অভিযোগ। সাদিয়া হক মৌয়ের রিপোর্ট। পরিবারের সাথে ঈদ উদযাপন করতে ঘরমুখী মানুষের এই ভিড় রাজধানীর বৃহত্তম রেল স্টেশন কমলাপুরের। ঢাকা থেকে ছেড়ে যাওয়া বিভিন্ন গন্তব্যস্থলে ট্রেন যাত্রীদের মধ্যে অধিকাংশই ছিল নারী ও শিশু। ঈদের আগে শেষ মুহূর্তের ভোগান্তি এড়াতেই আগেভাগেই তারা বাড়ি ফিরছেন। এ সময় শিশুদের মধ্যে দেখা যায় ঈদ আনন্দ ও উচ্ছ্বাস। ভালো লাগতেছে। তুমি কোথায় যাচ্ছ? নানির বাড়ি। ঈদ করতে? হ্যাঁ। টিকিট পেয়েছি, অনলাইনে টিকিট কাটছে, সমস্যা হয় নাই। আগে চলে এসেছি যে ভালো লাগবে, দেশে যাইতেছি, বাপ মার সাথে সবাই ভাই বোনের সাথে একসাথে ঈদ আনন্দ করব। আগে ভাগে যাচ্ছি, মানে বাচ্চা কাচ্চা নিয়ে রাস্তায়, আরো পরে গেলে তো ভিড় হবে। যেখানে বাবার বাসা শ্বশুর বাসা, অন্যরকম ফিল আসলে। বাস টার্মিনালগুলোতে দেখা গেছে যাত্রীর সংখ্যা অনেকটাই কম, তবে বরাবরের মতো বাড়তি ভাড়া আদায়ের অভিযোগ ছিল বাস যাত্রীদের। আর কোনো সমস্যা নাই, কিন্তু 20 টাকা করে নিতেছে বাড়তে। এদিকে বাস কর্তৃপক্ষ বলছেন ভিন্ন কথা। তারা বলছেন ঈদের সময় সিটিং সার্ভিস বজায় রাখতে ভাড়া আদায়ে ভিন্ন পন্থা অবলম্বন করতে হচ্ছে তাদের। আমাদের এখানে সিট ক্যাপাসিটি, সিটিং স্টার্টিং লোকটা না, যেখানে লোক নামে ওইখান থেকে লোক নেই না আমরা, এর জন্য একই ভাড়া। লোকসান দিয়ে আর কেউ গাড়ি চালাবে না, আসার সময় তো খালি আসি আমরা, কথা বলছেন, এটা আপনাদের লস হয়ে যেতেছে। এখানে কেরানিরা আছে, এখানে গাড়ি ফিল আপ করে দিয়ে আমরা এখান থেকে সোজা চলে যাই, আমাকে কোনো ডিস্টার্ব হয় না, কোনো সমস্যা হয় না, ভাড়াও এখনো বাড়ে নাই। আসন্ন ঈদকে সামনে রেখে ঢাকা ছাড়ছেন প্রায় 1.5 কোটি মানুষ। তার মধ্যে 60% মানুষ সড়কপথে এবং 20% মানুষ এই রেলপথে যাত্রা করবেন বলে সংশ্লিষ্ট তথ্য জানিয়েছে। এবং সকল যাত্রীদের ঈদ যাত্রা স্বস্তিদায়ক ও নিরাপদ করতে সরকার থেকে নেওয়া হয়েছে নানা পদক্ষেপ। সাদিয়া হক মৌ, মাই টিভি, ঢাকা। ঈদকে সামনে রেখে ঘরমুখো মানুষের যাত্রা নির্বিঘ্ন করতে প্রস্তুতি শুরু করেছে পুলিশ। রাজধানীর 4টি বাস টার্মিনাল সহ গুরুত্বপূর্ণ স্থানগুলোতে বাড়ানো হয়েছে নিরাপত্তা ব্যবস্থা। রাজধানীর মেট্রো রোডে ডিএমপি মিডিয়া সেন্টারে আয়োজিত এক ব্রিফিংয়ে ডিএমপির ভারপ্রাপ্ত কমিশনার মোহাম্মদ সরওয়ার এসব তথ্য জানান। ডিএমপি কমিশনার বলেন, এদিকে ঈদের ছুটিতে রাজধানী ফাঁকা হয়ে যাওয়ায় নগর নিরাপত্তায় বিশেষ ব্যবস্থা নেওয়া হয়েছে। ভাড়া আদায় রোধে ইউনিফর্ম পুলিশের পাশাপাশি মোতায়েন থাকবে গোয়েন্দা পুলিশ। এসব টার্মিনালে পুলিশের কন্ট্রোল রুম এবং ওয়াচ টাওয়ার স্থাপন করা হবে। অতিরিক্ত ভাড়া আদায়, টিকিট কালোবাজারি রোধ, যাত্রী হয়রানি বন্ধে বাস এবং লঞ্চ টার্মিনাল সমূহে জুডিশিয়াল ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটের সমন্বয়ে 9টি মোবাইল কোর্ট পরিচালিত হচ্ছে। সংবিধানে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বহাল করে সুপ্রিম কোর্টের আপিল বিভাগের দেয়া রায় প্রকাশ করা হয়েছে। আজ সুপ্রিম কোর্টের ওয়েবসাইটে 74 পৃষ্ঠার এ রায় প্রকাশ করা হয়। তৎকালীন প্রধান বিচারপতি ডক্টর সৈয়দ রিফাত আহমেদ রায়টি লিখেছেন। এর আগে গত 20 নভেম্বর আপিল বিভাগ এ রায় দেন। এই রায়ের ফলে নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থার বিধান আবার ফিরে আসে। এ সংক্রান্ত বিধান পুনর্জীবিত হলেও একই তা কার্যকর করা হচ্ছে না। পূর্ণাঙ্গ রায়ে আপিল বিভাগ বলেন, চতুর্দশ নির্বাচন থেকেই এই ব্যবস্থা কার্যকর হবে। 1996 সালে সংবিধানের ত্রয়োদশ সংশোধনের মাধ্যমে বাংলাদেশের নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা প্রবর্তন হয়েছিল। 2011 সালে ত্রয়োদশ সংশোধনী বাতিল ঘোষণা করে রায় দেয় সুপ্রিম কোর্টের আপিল বিভাগ। আওয়ামী লীগ সরকারের পতনের পর রায় পুনর্বিবেচনার আবেদন হলে নতুন করে আপিল শুনানির সিদ্ধান্ত নেয় সর্বোচ্চ আদালত। পরে ত্রয়োদশ সংশোধনী বাতিলের রায় অবৈধ ঘোষণা করে নির্বাচনকালীন নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা পুনর্বহালের সিদ্ধান্ত দেন সর্বোচ্চ আদালত। সাক্ষী উপস্থিত না হওয়ায় জুলাই আন্দোলনে কুষ্টিয়ায় 6 জনকে হত্যা মামলায় আওয়ামী লীগ নেতা মাহবুব উল আলম হানিফ সহ 4 আসামির বিরুদ্ধে সাক্ষ্য গ্রহণ হয়নি। পরবর্তী তারিখ 5 এপ্রিল। হানিফ ছাড়া বাকি 3 আসামি হলেন কুষ্টিয়া জেলা আওয়ামী লীগ সভাপতি সদর উদ্দিন খান, জেলা সাধারণ সম্পাদক আজগর আলী ও শহর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আতাউর রহমান আতা। মানবতা বিরোধী অপরাধের এ মামলায় মোট সাক্ষী 38 জন। গত বছরের 2 নভেম্বর হানিফ সহ 4 জনের বিরুদ্ধে বিচার শুরুর আদেশ দেন ট্রাইব্যুনাল 2। প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে কৃষক কার্ড বিষয়ে উচ্চ পর্যায়ের বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বেলা 11টায় সংসদ সচিবালয়ে এ বৈঠকে সার্বিক অগ্রগতি নিয়ে আলোচনা হয়। এতে উপস্থিত ছিলেন কৃষিমন্ত্রী আমিনুর রশিদ ও প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু।
আরও উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর অর্থ ও পরিকল্পনা উপদেষ্টা রাশেদুল মাহমুদ তিতুমির, ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি বিষয়ক উপদেষ্টা রেহান আসিফ আসাদ এবং স্থানীয় সরকার, সমবায় ও পল্লী উন্নয়ন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর শাহে আলম সহ আরও অনেকে। আগামী 14 এপ্রিল পয়লা বৈশাখ কৃষক কার্ড বিতরণ কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী। বিএনপির নির্বাচনী ইশতেহার অনুযায়ী বর্তমান সরকার আগামী 5 বছরে সারা দেশে 20,000 কিলোমিটার নদী, নালা, খাল ও জলাধার খনন ও পুনর্খনন কর্মসূচি নিয়েছে। প্রধানমন্ত্রী তারেক রহমান কাল দিনাজপুরে কাহারোল উপজেলায় খাল খননের মাধ্যমে দেশব্যাপী নদী, নালা, খাল, জলাধার পুনর্খনন ও খনন কর্মসূচি উদ্বোধন করবেন। প্রথম পর্যায়ে 54টি জেলায় এই কর্মসূচি শুরু হবে। আতিকুর রহমান তিতাসের রিপোর্ট। দেশের কৃষি উৎপাদন বাড়ানো, সেচ সুবিধা নিশ্চিত করা এবং গ্রামীণ অর্থনীতিকে চাঙ্গা করতে আবারও শুরু হচ্ছে ঐতিহাসিক খাল খনন কর্মসূচি। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের উদ্যোগে শুরু হওয়া কর্মসূচির নতুন যাত্রা শুরু হচ্ছে সোমবার। দিনাজপুর জেলার কাহারোল উপজেলা থেকে দেশব্যাপী নদী, নালা, খাল ও জলাধার খনন ও পুনঃখনন কর্মসূচির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। 1977 সালে খাদ্যে স্বয়ংসম্পূর্ণতা, সেচ সুবিধা বৃদ্ধি এবং বন্যা নিয়ন্ত্রণের লক্ষ্যে স্বেচ্ছাশ্রমের ভিত্তিতে এই কর্মসূচি চালু করেছিলেন জিয়াউর রহমান। কাহারোলেই তিনি খাল খননের গুরুত্ব তুলে ধরেছিলেন। সরকারের পরিকল্পনা অনুযায়ী আগামী 5 বছরে সারা দেশে প্রায় 20,000 কিলোমিটার নদী, নালা, খাল ও জলাধার খনন ও পুনঃখনন করা হবে। প্রথম পর্যায়ে শুরু হচ্ছে 54টি জেলায়। আগামীকাল সারা দেশে খাল খনন কর্মসূচি উদ্বোধনের মাধ্যমে তাই প্রমাণিত। এতে করে আমাদের জাতি খুবই আনন্দিত এবং তারা খুবই মোটামুটি আশাবাদী যে আমাদের যে জলাবদ্ধতার যে সমস্যা এবং আমাদের সেচের যে সমস্যা, আমাদের উৎপাদন, যে আজকে যে খাদ্য ঘাটতি, এই খাল খনন কর্মসূচির মধ্যে দিয়ে এবং এই খালগুলো যদি সুস্থভাবে খনন করা হয়, এই কর্মসূচি অব্যাহত থাকলে ইনশাল্লাহ আগামীতে বাংলাদেশ জলাবদ্ধতা, আমাদের সমস্যাভোগী জলাবদ্ধতা নিরসন হবে। এই কারণে আমাদের কাছে আগামীকালকে খাল খননের উদ্বোধনের দিনটা অত্যন্ত আনন্দের এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ, অত্যন্ত অর্থবহ। একই দিনে আরও 53টি জেলায় মন্ত্রী, উপদেষ্টা ও সংসদ সদস্যরা নিজ নিজ এলাকায় এই কর্মসূচির উদ্বোধন করবেন। খাল খননের পাশাপাশি নির্মাণ হবে স্লুইস গেট, ব্রিজ, কালভার্ট এবং খালের পাড়ে থাকা সড়ক। এতে শুষ্ক মৌসুমে পানি সংরক্ষণ সহজ হবে, উন্নত হবে যোগাযোগ ব্যবস্থাও। সরকারের আশা, এই উদ্যোগ কৃষি উৎপাদন বাড়ানোর পাশাপাশি গ্রামীণ কর্মসংস্থান সৃষ্টি করবে এবং বদলে দেবে প্রান্তিক মানুষের জীবনমান। আতিকুর রহমান তিতাস, মাই টিভি। পবিত্র লাইলাতুল কদর উপলক্ষে দেশবাসী সহ বিশ্বের সব মুসলমানকে আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। রোববার দেয়া এক বাণীতে তিনি এ শুভেচ্ছা জানান। প্রধানমন্ত্রী বলেন, লাইলাতুল কদর মহিমান্বিত ও বরকতময় এক রাত। পবিত্র কুরআনুল করিম রমজান মাসের এই মহিমান্বিত রাতে অবতীর্ণ হয়েছে এবং মহান আল্লাহ তাআলা এ রাতকে 1000 মাসের চেয়ে শ্রেষ্ঠ ঘোষণা করেছেন। তিনি বলেন, এই রাত মানবজাতির জন্য কল্যাণ, ক্ষমা ও রহমতের বার্তা নিয়ে আসে। ইবাদত, বন্দেগী, তওবা ও দোয়ার মাধ্যমে মহান আল্লাহর নৈকট্য লাভের এক অনন্য সুযোগ সৃষ্টি হয়। দেশবাসীর প্রতি আহ্বান জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, সবাই যেন এই রাতের তাৎপর্য অনুধাবন করে মহান আল্লাহর সন্তুষ্টি অর্জনে বেশি বেশি ইবাদত বন্দেগী করেন এবং মানব কল্যাণে আত্মনিয়োগ করেন। বাণীতে প্রধানমন্ত্রী মহান আল্লাহর কাছে প্রার্থনা করেন, পবিত্র লাইলাতুল কদরের অসীম রহমত ও বরকত যেন সবার উপর বর্ষিত হয়। দেশ ও জাতিকে যেন আল্লাহ অগ্রগতি, শান্তি, সম্প্রীতি এবং কল্যাণের পথে পরিচালিত করেন। পর্দা নামলো এবার অনেকটা নিয়ম রক্ষার মধ্য দিয়ে বাঙালির প্রাণের উৎসব অমর একুশে বইমেলার। জাতীয় সংসদ নির্বাচন সহ রাজনৈতিক প্রেক্ষাপটে এবার গত 26 ফেব্রুয়ারি শুরু হয় এই মিলন মেলা। তবে পবিত্র রমজান মাস হওয়ায় এবছরের মেলা ছিল অনেকটাই নিষ্প্রাণ। রাত 9টায় আনুষ্ঠানিকভাবে শেষ হলেও বিকেলে সমাপনী অনুষ্ঠানের মাধ্যমে গুণীজন ও প্রকাশনা সংস্থাগুলোর হাতে তুলে দেওয়া হয় বিশেষ সম্মাননা পুরস্কার। আরও জানাচ্ছেন জাহিদ আহমেদ বাবু। বিরহের সুর তুলে শেষ হলো অমর একুশের বইমেলা। একটি বছরের জন্য থেমে গেল লেখক, পাঠক, প্রকাশকদের জম্পেশ আড্ডার আসর আর নতুন নতুন বইয়ের অভিষেক। সেই দিনের বিকেল থেকে মেলা প্রাঙ্গণ ভরে যায় অগণিত লেখক, পাঠকদের স্বতঃস্ফূর্ত উপস্থিতিতে। আর সন্ধ্যার পর পরিণত হয় বিক্রেতা ও পাঠকদের মিলন মেলায়। বইমেলা যেহেতু আজকে শেষ, তার জন্য আসলাম আর কি। আর বইমেলা নিয়ে আমার একটু
খুব বেশি একটা অ্যাক্সিডেন্ট কাজ করছিল, তাই আমি একটু আসলাম। মানে আমাদের আশা অনুযায়ী আর কি, মানে যেরকম ধারণা ছিল মেলা যেমন হবে না, তার থেকে আমরা আলহামদুলিল্লাহ পাঠকদের, আমাদের দেশের জনগণদের ভালোই জনপ্রিয় বইমেলার ভালোই আসে। বেচা কিনা আমাদের যা আশা ছিল তার থেকেই ইনশাআল্লাহ আলহামদুলিল্লাহ বেশি হয়েছে। লেখক, পাঠক, প্রকাশকরা জানান বাঙালির প্রাণের মেলা স্বল্প সময় শেষ হওয়ায় মন খারাপ লাগছে তাদের। আরও কয়েকদিন হলে ভালো হতো। রোজার মাঝে তো আশাও হয় নাই, রোজার মাঝে না হলে হয়তো আরও আসতাম। সার্বিক পরিস্থিতি অনুযায়ী মেলাটা একটু পিছিয়ে গিয়েছে, সেই তুলনায় আমরা আশা করেছিলাম যে একবার ক্রেতা থাকবে না, কিন্তু আলহামদুলিল্লাহ আমাদের বইমেলাতে ভালো সেল হয়েছে। তবে বইমেলা থেকে লক্ষ্য জ্ঞানকে শক্তি করে আগামীতে নতুন করে পথচলা শুরু হলো বলে মনে করছেন পাঠক ও বিক্রেতারা। এইবারের অভিজ্ঞতাটা নিয়ে আগামীবার যেন ভালোভাবে আরও বিন্যাস করে স্টল। আর লিটল ম্যাগাজিন, এটা একটা সমস্যা হয়, লিটল ম্যাগাজিনটাকে ফেলে দেয় একটা পাশে। তো লিটল ম্যাগাজিনটাকে কেন্দ্র করে যদি বইমেলা সাজানো হয় তাহলে কিন্তু এটা আরও অনেক ভালো হয়। আগামীতে ভালো আশা করছি, যদি ফেব্রুয়ারি মাসে হয় তাহলে আর কি আরও বেশি আমরা আশা করছি। আর জ্ঞানের আলোয় উদ্ভাসিত হয়ে একটি অন্তর্ভুক্তমূলক সমাজ প্রতিষ্ঠা জরুরি বলে মনে করেন সংস্কৃতি মন্ত্রী নিতাই রায়চৌধুরী। একটা জাতিকে এভাবে ধ্বংস করে সমাপনী দিনে মেলায় প্রকাশিত হয় 198টি নতুন বই। আর এ নিয়ে মোট প্রকাশিত বইয়ের সংখ্যা দাঁড়ালো 2000-এর মতো। আর মেলায় শেষ দিন পর্যন্ত বই বিক্রি হয় 70 কোটি টাকা। জাহিদ আহমেদ বাবু, মাই টিভি, ঢাকা। এবারে অন্যান্য প্রসঙ্গ। পাইকারি ও খুচরা বাজারে পণ্যের দামের অযৌক্তিক ব্যবধানের কারণ অনুসন্ধানে বাণিজ্য মন্ত্রণালয়ের পক্ষ থেকে একটি ফ্যাক্ট ফান্ডিং কমিটি গঠন করা হবে বলে জানিয়েছেন বাণিজ্য, শিল্প, বস্ত্র ও পাট মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। আজ চট্টগ্রামের খাতুনগঞ্জ পাইকারি বাজারে দ্রব্যমূল্যের পরিস্থিতি সরজমিনে পরিদর্শন শেষে খাতুনগঞ্জ ট্রেড অ্যান্ড ইন্ডাস্ট্রিজ অ্যাসোসিয়েশনের সম্মেলন কক্ষে আয়োজিত মধ্যপ্রাচ্য সংঘাত ভোগ্য পণ্য সরবরাহ ও মূল্য পরিস্থিতি সংক্রান্ত পর্যালোচনা শীর্ষক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন। বাণিজ্যমন্ত্রী বলেন, পাইকারি ও খুচরা বাজারে অনেক ক্ষেত্রে অগ্রহণযোগ্য দামের ব্যবধান দেখা যায়। এই ব্যবধানের প্রকৃত কারণ অনুসন্ধানে ব্যবসায়ী প্রতিনিধি, প্রশাসনের সদস্য এবং প্রয়োজন হলে অন্যান্য পেশাজীবীদের নিয়ে একটি কমিটি গঠন করা হবে। কমিটি বিষয়টি গভীরভাবে পর্যালোচনা করে প্রয়োজনীয় সুপারিশ প্রদান করবে। কেউ কেউ হয়তো একটা শূন্যতা সৃষ্টির প্রচেষ্টা চালান কোনো খুচরা বাজারে, কিন্তু এটা বাজারের সার্বজনীন চিত্র না। এবং আমি আমার সব ভাই বোনদের বলবো, দেশবাসীকে বলবো যে বাজার ঠিক আছে, বাজারে যথেষ্ট সরবরাহ আছে। কেউ যদি বাড়তি মূল্য নেয়ার চেষ্টা করে, সেটা আপনারাও সচেতন থাকবেন। এরকম বাড়তি মূল্য নেয়ার মতো কোনো পরিস্থিতি আসে নাই, এই মুহূর্তে নাই। উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসকে। তাকে বহনকারী এয়ার অ্যাম্বুলেন্সটি সিঙ্গাপুরের উদ্দেশ্যে উড্ডয়ন করেছে 11:20 সিঙ্গাপুরে মির্জা আব্বাসকে সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে ভর্তি করা হবে। যাত্রাকালে তার সাথে ছিলেন মির্জা আব্বাসের স্ত্রী আফরোজা আব্বাস, বড় ছেলে ইয়াসির আব্বাস এবং এভারকেয়ার হাসপাতালের চিকিৎসক ডাক্তার জাফর ইকবাল। মেডিকেল বোর্ডের পরামর্শেই তাকে বিদেশে নেওয়া হচ্ছে। তবে আশঙ্কামুক্ত বলার এখনই কোনো সুযোগ নেই বলে জানিয়েছেন বিএনপির স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডাক্তার রফিকুল ইসলাম। ইনফেকশনটাকে কন্ট্রোল করার জন্য এবং ইনফেকশনের উন্নত চিকিৎসার জন্যই তাকে আসলে বাইরে নেওয়ার ব্যাপারে বোর্ড সুপারিশ করেছে। প্রধানমন্ত্রী তো এইসব ব্যাপারে খুবই আন্তরিক এবং তিনি জানার সাথে সাথেই তিনি অত্যন্ত ব্যস্ততা সত্ত্বেও তিনি এসেছেন এবং তার পরিবারে তার মির্জা আব্বাসকে দেখে গিয়েছেন এবং তার পরিবারের সদস্যদের সাথে কথা বলেছেন এবং দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন। পটুয়াখালী ঢাকা নৌরুটে লাউকাঠি, লোহালিয়া কারখানা ও কবাই নদ নদীতে ডুবোচরে প্রায় আটকা পড়ছে লঞ্চ। দীর্ঘদিন ধরে নদী খনন চললেও নদীর নাব্যতা ফিরে আসেনি। বর্তমানে বন্ধ রয়েছে নদীতে খনন কাজ। এ অবস্থায় ভাটার সময় ঝুঁকি নিয়ে চলছে লঞ্চ চলাচল। নাব্যতা ফিরিয়ে আনতে ড্রেজিং কর্মকর্তাদের সঙ্গে কথা বলে দ্রুত ব্যবস্থা নেওয়ার কথা জানালেন এই বন্দর কর্মকর্তা। পটুয়াখালী থেকে মশিউর রহমান বাবলুর পাঠানো তথ্যচিত্রে বিস্তারিত জানাচ্ছেন জুবাইর রহমান। শীত মৌসুমের শুরুতে পটুয়াখালীর নদ নদীর পানি কমে যাওয়ায় নাব্যতা সংকট প্রকট আকার ধারণ করেছে। নাব্যতা ফেরাতে প্রতিবছর নদীতে খনন কাজ চললেও তা তেমন কাজে আসছে না। নদীতে 2 মিটার গভীরতা থাকলেও নৌযান চলাচল করতে পারে, কিন্তু ভাটার সময় অনেক স্থানে 1.5 মিটার গভীরতা পাওয়া যায়। পটুয়াখালী নদীবন্দর সূত্র জানায়, পটুয়াখালী ঢাকা নৌপথে মোট 12টি দ্বিতল লঞ্চ চলাচল করে। এ লঞ্চগুলো পটুয়াখালী নদীবন্দর প্রবেশ মুখে লাউকাঠি নদীর ডুবোচরে লঞ্চগুলো বাধাপ্রাপ্ত হচ্ছে। এরপর লোহালিয়া কারখানা, কবাই নদ নদীর ডুবোচরে প্রায় আটকা পড়ছে লঞ্চগুলো। এ সময় গন্তব্যে পৌঁছাতে জোয়ারের জন্য অপেক্ষা করতে হয় লঞ্চগুলোকে। পানির স্বল্পতার কারণে
লঞ্চ 1 থেকে 2 ঘন্টা বাজতে থাকে। এই 2-3 ঘন্টা বাজার পরে ওই লঞ্চটা নর্মাল ঢাকা ঘাটে দিন 10টা 11টা যায় পৌঁছে। ঢাকা যাইতে আইতে লঞ্চ বাজে পরে লঞ্চ আইতে পারে না, যার জন্য এইটা আমাকে দুর্ভোগ। আমাদের লঞ্চ ও জায়গায় রাখতে পারতেছে না। হ্যাঁ, লঞ্চ আইয়াদের ব্যাগার দেবে ঘুরাইবে, তাও পারতেছে না, বাজে করে। দক্ষিণাঞ্চলের সাধারণ মানুষের স্বল্প খরচে যাতায়াতের একমাত্র বাহন লঞ্চ, তাই দ্রুত নদী খনন করে নাব্যতা সংকটের সমাধান করার দাবি স্থানীয়দের। এখানে যদি ড্রেজিংটা না করা হয় তাহলে ঢাকা থেকে যে প্রোটোকলে লঞ্চ আসবে, যাত্রীরা এই ঈদে এমন একটা জায়গায় বাইজে থাকবে যে নদীর পাশে বেরতে পারবে না, লঞ্চ বেরতে পারে না, অনেক কষ্ট হয়। আপনারা যতভাবে চেষ্টা করেন এটার কার্ডে কেটে আর কি তাড়াতাড়ি লঞ্চ যত বেরতে পারে। প্রধানমন্ত্রী তার কাছে আমাদের আবেদন এইটাই, পটুয়াখালীবাসী, যে সুন্দরভাবে আমাদের ড্রেজিংটা জানি হয়। নৌমন্ত্রী এবং প্রধানমন্ত্রীর কাছে আমাদের আকুল আবেদন যেন ওনারা এই বিশেষ করে এই রুটে অতি দ্রুত ড্রেজিং করার ব্যবস্থা করে। পটুয়াখালী নদীবন্দরের উপপরিচালক বলেন, নাব্যতা ফিরিয়ে আনতে ড্রেজিং কর্মকর্তাদের সঙ্গে কথা বলে দ্রুত ব্যবস্থা নেওয়া হবে। আমাদের এবছরও ড্রেজিং কার্যক্রম চলমান আছে এবং আমরা আশা করছি খুব শীঘ্রই 1 থেকে 1.5 মাসের ভিতরে ড্রেজিং কার্যক্রম সম্পন্ন হলে আমাদের এই দুর্ভোগটা থাকবে না, যাত্রীদের কোনো ধরনের সমস্যা সৃষ্টি হবে না। জেলার অভ্যন্তরীণ 17টি রুটে প্রতিদিন 30টি ছোট এবং ঢাকা পটুয়াখালী রুটে 12টি বড় দোতলা লঞ্চ চলাচল করে। জুয়া রহমান, মাই টিভি নিউজ।